মুখটা দিয়ে কী করবো? হয়েছে হয়েছে আরেকটা ভাই বুঝতেছেন না আপনারা যেই চাপে আছি না আমার কাছে বসে আমার বলে ডিসপ্লে নোট করবো কোনজন নতুন এই যে এইদিকে হ্যাঁ করেন নাই করেন না উনি করবেন না ওনার তো সিলেকশন হয় নাই হ্যাঁ কোশ্চেন আপনি তা আপনি কাইটা দেন আপনার হচ্ছে কী করেন একটু সিলেকশন হয়েছে আপনি আমার সাথে আজকে অফিসে যান ঠিক আছে হ্যাঁ আপনি যাবেন নাজিয়া আপনি যাবেন নাম্বার নেবেন আপনি হ্যাঁ কে সাইন করে নাই কই যাবে কই সাইন করে নাই আপনি তো ভর্তি হয়েছেন পড়ানো নয় তাই না আচ্ছা ওগুলো দেখবেন ওগুলা কি কেমন কি করা যায় দেখবো না ঠিক আছে আরে যে বাজে ওটা আই হ্যাঁ দেখে কইলো আচ্ছা নিউজ এর জন্য আমি যাইতে বলবো হ্যাঁ নাজেরও সিলেটে আসছি হ্যাঁ ও যাইতে হবে না অন্য যে স্টুডেন্টকে দিতে হবে না
হ্যাঁ বললাম তো, নাজিয়া যাবে, উনি যাবে, আর আরেকটা কি জানি যাবে, সাদিয়া যাবে, এই তিনজন যাবে। হ্যাঁ সরি, আয়শা। এই আস্তে 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 আস্তে, এদিকে দাঁড়ান। এই হ্যারিয়ার জিনিসটা কি? এই হ্যারিয়ার কি বুঝি নাই, বুঝা দেন। হ্যারিয়ার কি বুঝা দেন? Career হচ্ছে short form, আর full form হচ্ছে H for hearing, U for understanding, আর I for remembering, I for interpreting, আর E for responding, E for listening, এবার আর S for responding. যারা কি বলছে? R for hearing, আচ্ছা, এই এই কয়টা কি বলতে পারবেন আমার, মানে বলতে পারবেন? একটা সিনারিও দেওয়া যে একটা ঘটনা ঘটছে এই জায়গার মধ্যে, আর কি বুঝবেন, কি হচ্ছে এটা শুনবেন। না, একটা সিনারিও ধরেন মারামারি লাগছে, ঠিক আছে, আমি লোকটাই খারাপ। আমার সকালে একটা পিটিএস দিচ্ছিল, ওটার মধ্যে তো বলছিল যে এই জায়গার নাম সাক্ষী, আর এটা আমার না, যেটা ওই যে আমার যেটা পিডিএফ দিচ্ছেন। তারপরে এটা ঠিক করলাম না, আপনার প্রিন্টও করি। ও আচ্ছা ধরেন একটা মারামারি লাগছে, এখন হচ্ছে এটা আচ্ছা ধরেন মারামারি না, ভালোবাসা, প্রেম ভালোবাসা হয়েছে, ঠিক আছে, এখন হচ্ছে এইচ দিয়ে কি বুঝবেন আপনি? হ্যাঁ যাই হোক, ঠিক আছে, এখন সিনারি এইচ দিয়ে কি মানে হিয়ারিং, ঠিক আছে, হিয়ারিং সিনারিটা কি হইতে পারে আপনি শুনছেন, ঠিক আছে, যেমন কাউর রাতে ঝগড়া হচ্ছে সে বিষয়ে নিয়ে কথা বলছে, আমি যাকে বলতেছি সে শুনতেছে হিয়ারিং, হ্যাঁ সে শুনতেছে, আন্ডারস্ট্যান্ডিং, আমি যাকে বলতেছি সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে আর বুঝতেছে, হ্যাঁ মানে মনোযোগ হ্যাঁ শুনে বুঝতেছে, আন্ডারস্ট্যান্ডিং, তারপর সে রিমেম্বারিং, আমি বলতেছিলাম যে কাউর সাথে কি হচ্ছে, হ্যাঁ ইন্টারপ্রেটিং, মনে আছে? হ্যাঁ বলে যে রিমেম্বারিং, এরপর ইন্টারপ্রেটিং। ইন্টারপ্রেটিং এটা হচ্ছে এটা কেমন স্যার? ইন্টারপ্রেটিং মানে অনুবাদ করা। মনে করেন যে আপনি তো কালকে রাত্রে মারামারি করছেন, আপনি ওনারা বললেন, ঠিক আছে, উনি এখন বলবো যে না আচ্ছা সম্পাদক আমারে কইছে, সম্পাদক নিজের দিকটা বাজারেই কইছে, তাই না, ও যে আপনি যেই কথাটা কইছেন ওই কথার থেকে উনি কোন একটা মানে বাইর করতেছে, ঠিক আছে, এটা ইন্টারপ্রেটিং বলে। আর সে যে ইভালুয়েটিং এটা হচ্ছে মূল্যায়ন করা যে আমি এই কথাগুলো সত্যি বলছি না, আমি মিথ্যা বলছি। হ্যাঁ এই যে ইনফরমেশনটা দেওয়া উনি কী করবো, ঠিক আছে, আপনারা কি উনি পছন্দ করে, আপনারা কি হেল্প করবে নাকি আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা হচ্ছে ইভ্যালুয়েটিংয়ের কাজ। এরপর হচ্ছে রেসপন্ডিং, প্রথমে ইভ্যালুয়েটটা উনি চিন্তা করলো কী করবে, আর রেসপন্সিবল হলে ওইটা উনি করতেছে, পরে হচ্ছে মূল্যায়ন করে, মূল্যায়ন করার পর হচ্ছে ওই কাজটা করতেছে, কি করবে হ্যাঁ হাতে নেই। আচ্ছা প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে স্টার্ট বাই স্টপিং, ঠিক আছে, লিসেনিংয়ের মূল জিনিসটা হচ্ছে স্টার্ট বাই স্টপিং,
ঠিক আছে, প্রথমে যেই কাজগুলো করতেছেন আপনি সব কিছু থামায়া আপনার মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে। এই জায়গায় বলছে কি শুরুই করতে হবে থামানো দিয়ে, ঠিক আছে, যা করতেছেন সব থামায়া হচ্ছে গিয়ে শুনতে হবে। এরপর হচ্ছে গিয়া কনসিয়াসলি সেট অ্যাসাইড এনি জাজমেন্ট অর অ্যাসাম্পশন, ঠিক আছে। আপনার যদি গুড লিসেনার হইতে হয়, অ্যাক্টিভ লিসেনার হইতে হয়, তাহলে হচ্ছে আপনার জাজমেন্ট অ্যাসাম্পশন এগুলো সব বাদ দিতে হবে, ঠিক আছে। যে ধরেন একটা কি মারামারির কথাই তো বারবার আসে, আমি তো ভালো কিছু জানি না, ঠিক আছে। যাই হোক, ধরেন কেউ একজন আরেকজনের ভালোবাসায় পড়ে গেছে, ঠিক আছে, তো হচ্ছে আপনি জাজমেন্টে না যায়, অ্যাজাম্পশনে না যায়, ঠিক আছে, যে জাজ করে ফেললেন যে ও তো 2 দিন পর পরে কারো না কারো প্রেমে পড়ে যায়, ঠিক আছে, এই টাইপের একটা জাজমেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাজাম্পশনে গেলেন, ঠিক আছে, ধারণা করে ফেললেন যে এই জিনিসটাও 2 দিন টিকবে, 2 দিন পর আরেকজনের প্রেমে পড়ে যাবে, ঠিক আছে। তো এগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে গিয়া ওনার কথাটা শুনবেন, ঠিক আছে। এটাই বলা হচ্ছে গিয়া যে কনসিয়াসলি সেট অ্যাসাইড, ঠিক আছে, এই জাজমেন্ট আর অ্যাজাম্পশন, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে কথা শোনা। মানে আগে জাজমেন্ট এসব না করে হ্যাঁ। সব কথা শোনা। হ্যাঁ মানে না শুনলে হ্যাঁ, একদম অ্যাজাম্পশন মানে হচ্ছে যে আপনার কোনো একটা মন্তব্যে পৌঁছায় যায়, ঠিক আছে, কোনো কিছু একটা মনে করে রাখা, ঠিক আছে। মনে করেন জাজমেন্টের বিষয়টা কি জাজমেন্টের বিষয়টা যে মনে করে কত খারাপ, ঠিক আছে, এটাই জাজ করে, ঠিক আছে। আর জাজমেন্ট অ্যাজাম্পশন মানে হচ্ছে ও খারাপ দেখা আপনি এটা অ্যাজাম করে ফেললেন যে ও কিছু খারাপ না করলেও, ঠিক আছে, ও এটা করে ফেলছে, ও এটা করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজাম্পশন। না যাই নাই আর কি বুঝা ফেলা, ঠিক আছে। এরপর হচ্ছে রিমুভ এনি ফিজিক্যাল ব্যারিয়ার্স টু ইফেক্টিভ লিসেনিং, ঠিক আছে। ফিজিক্যাল ব্যারিয়ার যেগুলো থাকে এগুলো থেকে বাদ দেওয়া, ঠিক আছে, বাধা, ঠিক আছে। এর লট অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ, ঠিক আছে, যদি হচ্ছে কথা বলতে চান, যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তাহলে হচ্ছে এরা বাদ দিতে হবে, নাহলে তো কথাই শুনবেন, ঠিক আছে। এরপরে কি আছে বিং ইন এ ফিজিক্যাল ডিসকমফোর্ট, ঠিক আছে। ফিজিক্যাল ডিসকমফোর্ট কি হইতে পারে, ঠিক আছে, ধরেন হ্যাঁ ক্ষুধা অনুভব করছেন, যে সিটে বসে আছেন, ঠিক আছে, ওই সিটটা কমফোর্টেবল না, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার এই গলা শুকায় আসছে, ঠিক আছে, পেট ব্যথা, ঠিক আছে, এইসব জিনিসপত্র যেগুলো আছে, যেগুলো ফিজিক্যাল বিষয় আসে, যেগুলো ঠিক করলে হচ্ছে আপনি আরও সুন্দরভাবে লিসেন করতে পারবেন, ওগুলো হচ্ছে ঠিক করতে হবে। Being distracted by some characteristic of the speaker, ঠিক আছে, মনে করেন যে আপনার যে স্পিকার আছে ওনার কোনো কিছুতে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলেন, মনে করেন যে উনি একটা কানের দুল করছে, ঠিক আছে, কানের দুলটার দিকে আপনার মনোযোগ চলে গেল, ঠিক আছে, বা হচ্ছে উনি হচ্ছে একটা অ্যাকসেন্টে কথা বলে, ঠিক আছে, উনি মনে করেন যে কোনো একটা অ্যাকসেন্ট আছে, ধরেন বরিশাল ভাষায় কথা বলে বা নোয়াখালী ভাষায় কথা বলে, ঠিক আছে, আপনার জিনিসটা খুব ফানি লাগতেছে, ঠিক আছে। তো তখন হচ্ছে আপনি ওই জিনিসটায় মনোযোগ দিতেছেন রাদার দেন উনি কী কথা বলতেছে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো করলে আপনার এই লিসেনিং খারাপ হবে। এরপরে কি বলছে ওয়ার্ড অ্যান্ড মিনিং, ঠিক আছে, লিসেন ফর বোথ ওয়ার্ডস অ্যান্ড মিনিং, ঠিক আছে। প্রথম ওই সোদা ওই যে একই কথা হচ্ছে সোদা স্পিকার ইউর লিসেনিং, আপনার হলে স্পিকাররা বুঝাইতে হবে, বক্তারা বুঝাইতে হবে যে আপনি শুনতে আছেন, ওই যে নর্মাল বারবার ক্লু দেওয়া, যে মাথা লাগাইতে হবে, স্মাইল করতে হবে, ঠিক আছে, তো এইসব জিনিসগুলো। এরপর হচ্ছে লিসেন ফর বোথ ওয়ার্ডস অ্যান্ড মিনিংস ইনক্লুডিং ফিলিংস, ঠিক আছে। ওয়ার্ডস অ্যান্ড মিনিংস কি, ওয়ার্ড হলে যে উনি যেই কথা বলতেছে, আর মিনিং মানে কি, উনি কি আসলে কি এটা মিন করতেছে। ধরেন একটা মেয়ে আছে, ঠিক আছে, হচ্ছে মুখে মুখে বলতেছে আরেকটা মেয়েকে পছন্দ করে, কিন্তু আপনি জানেন যে ওই হিংসা করে, ঠিক আছে, ওই মেয়েটার,
তখন হচ্ছে আপনি হচ্ছে ওয়ার্ড একটা ও মুখে বলতেছে যে ও হচ্ছে পছন্দ করে, কিন্তু মিনিংটা আরেকটা, ঠিক আছে? তো আপনার এটা ইন্টারপ্রেট করে বের করতে হবে যে আসলে ও বলতেছে কি আর ওর মনে কি আছে। ইফ ইউর মাইন্ড ওয়ান্ডার্স ব্রিং ইট ব্যাক, ঠিক আছে? আপনার চিন্তা ভাবনা যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে এটারে হচ্ছে এক জায়গায় নিয়ে আসেন যে কথা বলতেছে ওইটা দিকে মনোযোগ দেন, ঠিক আছে? এবারে কি বলছে, প্রিপেয়ার টু আস্ক ফর মোর ইনফরমেশন টু ক্লিয়ারিফাই ইউর আন্ডারস্ট্যান্ডিং। ওই যে মোর ইনফরমেশন, ঠিক আছে? আরও প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে আপনি যদি কোনো কিছুতে ক্লিয়ার না থাকেন ওটা ক্লিয়ার হতে হবে, ওই কথাই বলছি। ওয়েট ফর দ্য স্পিকার টু পজ বিফোর রেসপন্ডিং, ঠিক আছে? আপনার যে বক্তা আছে বক্তার হচ্ছে কথা শেষ করার অপেক্ষা করতে হবে আপনার কিছু বলার আগে, নাহলে হচ্ছে উনি হয়তো বা কিছু একটা বলতে গেছিল ওই ইনফরমেশনটা দেওয়ার আগে আপনি কথা বলে ফেলছেন, তখন হচ্ছে ওই ইনফরমেশনটা বাদ করে গেছে, ঠিক আছে? এবার বি পেশেন্ট, ঠিক আছে? ধৈর্যশীল হইতে হবে। পুট yourself in the speaker's shoes, ওই ইংরাজির কথা বললাম, সহানুভূমিত হইতে হবে, থাকতে হবে। এই তো 29 শেষ, না না আর পড়াবো না, ঠিক আছে? 30 তো পড়া ছিল, ঠিক আছে? বাজে হ্যাঁ পড়াবো না, ঠিক আছে, কিন্তু 4টা পর্যন্ত থাকতে হবে। কী করবেন আপনাদের বিষয়, ওই বিতর্ক প্রতিযোগিতা। আরে আসেন, এত লেট কেন? কেন? হ্যাঁ ডিবেট হবে। 16 জন আছে না আজকে? কেউ বাদ দিয়েছে? আজকে ডেট আজকে আচ্ছা আমি দেখি আপনার বলতেছি। স্যার পাতার নামটা কি এইভাবে থাকবে নিচে? আরেকটা জিনিস জানি, এই যে দেখা বলা যায়, মুখস্থ করতে হয়। না না মাথা সারি দিয়ে দিল, আসলে দিল করা মুড়ে আছে, জগড়া করা মুড়ি নাই। আসলে একদম এই মিতু ঠিক আছে, ইনফরমেশনগুলো দেখে নেন। আমি তো আর আপনার বাবা মার নাম জানি না, হ্যাঁ ওই আইডি কার্ড আমার যারা যারা দিয়েছেন বা যারা নিজেরা করছেন, আইডি কার্ডের মতো না থাকলে কিন্তু ঝামেলা হবে, বলে দিলাম। আইডি কার্ড কি? আপনার কাগজপত্র যেগুলো আছে না ওগুলো, আমার আইডি কার্ড মধ্যে সব হয়েছে কি নাই? হ্যাঁ সেটাই। জি আছে, আমার সম্পর্কের ছবি, আমার আব্বুর নাম, আমার নাম, এখন আমার ছবিতে অর্ডার দেওয়া। আচ্ছা ডিবেট শুরু করেন। আজকে না মানে আপনারা আমার সাথে 3-4 দিন এই খেলাধুলা করলেন, কইরা আসি নাই স্যার, ডিবেটের প্রিপারেশন নিছি, আর কোন আজকে না। পয়েন্ট ডিবেট করেন। আসছে 15 জন আসছে, খালি লাগি না। লাকি আবার যেই টিমে পড়ছে, কে কার টিমে পড়ছে?
তো রাখিলে দরকার নেই, তো একাই আছে। স্যারটা আগে বলে দিছে যে যে আর পার্টনার নাই লাকি কই স্যারটা আগে বলে দিছে যে আর তাকে লাগি হাসপাতালে আপনি আসছেন আর লাগি গেছে, লাগি আপনি গেছে। হ্যাঁ স্যার বলছে যে আগে দুর্বল না, দুর্বল হলে কি করতাম না। আর আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আপনার তো ঘরের লোক, হারলেই কি এরা বলে, হারলে এদের একটা মান সম্মানের বিষয় আছে। এর সমস্যা নেই, বাসায় ঝগড়া হবে, বাসায় মিটপাতে হবে, সমস্যা নেই। এই শুরু করেন, শুরু করেন। হ্যাঁ এই ফাতেমা শুরু করেন। স্যার উনি আগে সাবজেক্টটা নিব আস্তে 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 আপনার অপোজিশন মেহরুন দাঁড়ান, অন্য কাউকে দিয়ে আর কেউ না। না সরে যেতে হবে কিসের জন্য? তো সমস্যা নাই তো, নাহলে যদি আপনাদের আমি দুজনকে সামনে দিয়ে যায় না সামনে হলে এটা ঠিক উচিত না। দূরে 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 রাখুন, বেশি পেশেন্টরা যদি আবার মারামারি শুরু করে পক্ষে কে আপনি আপনি সামাজিক সচেতনতা আইনে আর কে কে আছে ইসে সাথে? আপনি আপনার কোনটা ছিল? আপনাদের টপিক কি ছিল? শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার আপনার কি তথ্য প্রযুক্তির কিসের এগেইনস্টে? বিপক্ষে পক্ষে না বিপক্ষে? ও বিপক্ষে আমার পক্ষে বসেন, আপনি কি এখন পয়েন্ট তৈরি করতেছেন? কেউ কি রেডি নাই একজন? এটা হার জিতের কিছু না, এটা করেন, সমস্যা কি? দরকার হলে আবার করবেন। হ্যাঁ আচ্ছা আপনি সবার শেষে দিলেন সবারটা বলে নিজে আমি বিপক্ষে নিতে চাইছি আমার পক্ষে দিচ্ছেন এবার অন্তত আমার দরকার নেই আলিরা আপনি তো আমার ব্রাইট স্টুডেন্ট, আপনি এমন করলে কেন হবে? পূজা কি করবে এটা তো আমি আজ পর্যন্ত বুঝলাম না। অগ্নিয়াপু তো মতমতি ছাড়া কাজ করেন। হ্যাঁ অগ্নিয়াপু আপনি বলবেন? এই অগ্নিয়াপু বলবেন, আমি বলে দিচ্ছি।
নিহা না স্যার স্যার না আমাদের তিনবার বাড়ি তো নাই নতুন মানুষজন আছে আজকে কি লাগে এরকম করতেছেন পুরো একদম সময় ফেলা দিতেছে আচ্ছা এই বিতর্ক থাক আজকে বাদ দেন অন্য কিছু করেন 4টা পর্যন্ত তো সময় থাকতে হবে তো কিছু তো করতে হবে এই ঝোঁকা শুধুমাত্র তর্কের খাতিরেই নয় অত্যন্ত যুক্তিসঙ্গত ও উপযোগী যুক্তির পরিপ্রেক্ষিতেই আমি বিষয়টির পক্ষে সুদৃঢ়ভাবে অবস্থান করছি তর্কের শুরুতেই আমি বলতে চাই তাও তো উনি তো বলতেছে সার্ভিলেন্স বলতে আসলে আমরা কি বুঝি সার্ভিলেন্স হলো কোনো বিষয়ের উপর প্রতিনিয়ত ফোকাস রাখা তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং সংগৃহীত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সংকট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বর্তমান প্রযুক্তি নির্ভর পৃথিবীতে সংকট বেড়েই চলেছে পৃথিবীতে যত স্মার্ট টেকনোলজি ডিভাইস টেকনোলজি ড্রাইভেন হচ্ছে পৃথিবীতে সংঘটিত অন্যায় অপরাধ এর মাত্রা সমান হবে ততটাই বৃদ্ধি পাচ্ছে সুতরাং সংকট নিরসনে তথ্য প্রযুক্তির সহায়তায় সার্ভিলেন্স এর গুরুত্ব এতটাই বৃদ্ধি পাচ্ছে ততটাই বৃদ্ধি পাচ্ছে আমি সার্ভিলেন্সের গুরুত্বটাকে দুই ভাগে বলতে চাই ন্যাশনাল সিকিউরিটি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কোনো একটি রাষ্ট্রের স্বার্থে এবং সেই রাষ্ট্রের জনগণের সাথে সেই দেশের সরকারের কর্তৃত্ব সমগ্র দেশে এবং নাগরিকের উপর নজরদারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাশনাল সিকিউরিটিকে দুইভাবে ব্যাখ্যা করতে চাই অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে অপরাধ সংঘটিত হওয়ার পরে অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে অপরাধীরা বিভিন্ন ধরনের বার্তা ছড়ায় ফোনে কল ফোনে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল বা মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে অপরাধ সংঘটনের বিভিন্ন সতর্ক বার্তা জানিয়ে যায় যেমন সম্প্রতি হবিগঞ্জ ত্রাণ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন টিকটিকারের হত্যার হুমকি দিয়েছে যেটা নিয়ে ডিবি পুলিশ অলরেডি কাজ শুরু করেছে এক্ষেত্রে সিকোয়েন্স এর মাধ্যমে ভয়েস রেকগনিশন কল রেকর্ড ব্যবহৃত সিমের রেজিস্টার ব্যক্তি বা ফোনের IMEI নাম্বার জিপিএস এর মাধ্যমে ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব এছাড়া কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীরা কোনো না কোনো চিহ্ন রেখে যায় ক্রাইম নেটওয়ার্ক বেস আমরা প্রতিনিয়ত পত্রিকা টিভি চ্যানেল বা অন্য চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপরাধ যেমন খুন গুম চুরি ডাকাতি ইত্যাদি এর খবর পাই এগুলো শনাক্ত করার একমাত্র পদ্ধতি হলো সার্ভিলেন্স সিসিটিভি ক্যামেরা ফুটেজ ফেস রেকর্ডিং প্যাটার্ন ম্যাচিং অপরাধ সংঘটিত হওয়ার সময় ক্রাইম সিনে অ্যাক্টিভ থাকা মোবাইল নম্বর স্ক্র্যাচ করে অপরাধীকে শনাক্ত করে আচ্ছা এই যে উনি আপনি কিছু বলবেন
উচিত। না গরম তো। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য এই সকল তথ্যই রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বা বিভিন্নভাবে হচ্ছে তথ্যগুলো লিক হয়ে যাচ্ছে। এতে যে জনগণ, সাধারণ জনগণ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাতে এই সমস্যার সম্মুখীন হওয়ার পর সাধারণ জনগণ যে কোথায় যাবে সেটাও ঠিক তারা জানেন যে আমরা এই সমস্যার এটা সমাধান যে কোথায় সেটা সেই সাধারণ জনগণ নিজেও জানেন।
আসবেন আপনারা আমি ব্যক্তিগত ধন্যবাদ দিই আপনি যে একটা স্পোর্টসম্যানশিপ দেখাইছেন আমাদের ঠিক আছে আপনাদের হচ্ছে ইন্টারপার্সোনাল কিছু ঝামেলা ছিল ঠিক আছে আপনি বলছিলেন যে আপনি ডিবেট করবেন না তাও যে করছেন এটা আমার ভালো লাগছে মানে আমার কাছে তথ্যগুলো সাজানো হয়েছে। না তথ্য সাজানো নেই এটা হ্যাঁ না ওনাদের মধ্যে ওই মিল তো আছে এটা আর কি ফ্রেন্ডলি তো একটু ঝামেলা থাকে এটা সমস্যা নেই আপনাদের যেটা বলছি ঠিক আছে আবারও বলি ডিবেট তো আজকে আমরা এমনি ঘুরতেছি ডিবেট আমরা অফিসিয়াল ডিবেট আরেকটা করবো তো হচ্ছে ফ্যাক্ট নিয়ে আসবে ঠিক আছে ফ্যাক্ট নিয়ে আসবে ঠিক আছে যে আপনার যুক্তি কী আপনার তথ্য কী ঠিক আছে এমনি আর কি এমনি হলে ঝামেলা যে আর কি মেয়েদের উপর সাইবার হইতেছে সাইবার অ্যাটাক হইতেছে মানে এটার ইনফরমেশনটা পাইছেন করতে হবে মজার কাহিনী যে 4টা দিকে এসেছে শুরু হয়েছে না 4টা দিকে ঠিক আছে আর আপনাদের হচ্ছে আপনারা দুজনের মধ্যে একজন কিন্তু কনক্লুশন দেন না ঠিক আছে এখন কি করা হচ্ছে ঠিক আছে আপনি কিন্তু বলেন নাই যে নজরদারি কেন করা উচিত ঠিক আছে এখন কেমনি নজরদারি করতে হবে বাড়াইতে হবে কেমনে করলে মানুষের ক্ষতি না হবে আর আপনিও কিন্তু বলবেন না যে কমাইতে হবে কেমনে কমাইতে হবে হ্যাঁ কনক্লুশন কিন্তু দেন না কেমনে কমাইতে হবে কমাইতে হলে যে আমি এটা তো বলে লাভ নেই আপনার অপোনেন্ট যদি বলে যে কেমনি আমি সার্ভেলেন্স কমা দেবো আপনি যদি সার্ভেলেন্স কমা দেন তাহলে যদি টেররিস্ট অ্যাটাক বাইরে যায় ঠিক আছে হ্যাঁ সেইটাই আপনারা দুজনেই কনক্লুশন নিয়ে আসুন ফ্যাক্টস ইনফরমেশন আর কনক্লুশন এই দুটো না না তত শেষ করি আরে এমনি এমনি শেষ হইলো আপনি বলবেন যে আমি পারি নাই আমি লেখানি নাই এমনি এমনি কি হইলো শেষ এটা বললেন না আর কি আছে হ্যাঁ সাউন্ড আমি দিতে যাইতেছি না কিন্তু সাউন্ড আমি রিমুভ করবো না রিমুভ করা যায় আমার ফোনে তুলনা ফোন নষ্ট হয়ে গেছে আমার আপনারা পারলে আমার রিমুভ করে ভিডিওটা দিন ভয়েস রিমুভ করে দিন আপনি ওকে হ্যাঁ উপস্থিত সকল ভাই বোনকে সম্মানিত করছি এবং প্রথমত আমাদের ভিতরের বিষয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আমি এর পক্ষে কিছু বলতে চাই প্রযুক্তি সম্পর্কে আমি তোমাদেরকে প্রথম ধারণা দিতে চাই প্রযুক্তি হলো উন্নত বৈজ্ঞানিক অধ্যয়নের সেই শাখা যা অত্যন্ত পরিকল্পিত ও পরিশীলিত প্রযুক্তিবিদ জন কেনেথ গ্যালব্রেথ বলেছেন প্রযুক্তি বলতে ব্যবহারিক কাজে বৈজ্ঞানিক বা অন্যান্য সাংগঠনিক জ্ঞানের পদ্ধতিগত প্রয়োগ 1930 সালে মাধ্যমিক পরীক্ষায় 31.73% পরীক্ষার্থী পাশ করছিল সেখানে চলতি বছর পাশ করেছে 88.70%। এ সময় পাশের হার বেড়েছে 56.97% পয়েন্ট। শিক্ষা বোর্ডের সূত্র থেকে জানা গেছে এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার 83.4%, যেখানে 2016 সালে পাশের হার ছিল 70%। আমাদের শিক্ষা ও পদ্ধতিতে প্রথম ক্ষেত্রই হচ্ছে শিক্ষাক্ষেত্রে থাকে ছাত্রছাত্রীর পড়ালেখার প্রতি আকর্ষণ সৃষ্টি করা, শিক্ষক শিক্ষিকার যে প্রশিক্ষণ প্রদান করে তা গুণগত হওয়া এবং আমাদের শিক্ষা প্রদান পদ্ধতি ও কারিকুলাম এবং অবকাঠামোর মধ্যে স্যার বিদ্যমান ছিল শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব সমূহ ইত্যাদি। আমার বিপক্ষের কাছে প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে উপাদানগুলোকে বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি প্রসারিত ব্যতীত কিভাবে সম্ভব। দ্বিতীয়ত আমাদের কথা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা আর ব্যবহারিক শিক্ষা একই কথা। ব্যবহারিক শিক্ষা সম্পর্কে ডক্টর নাজনীন আহমেদ বলেছেন শিক্ষিত বেকার আমাদের নিজেদের তৈরি করা। শিক্ষিত বেকার আমাদের যেহেতু নিজেদের তৈরি করা, ব্যবহারিক শিক্ষা বা কর্মমুখী শিক্ষা বাদ দিয়ে কিভাবে বেকার সমস্যা দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় আমার বিপক্ষবাদী। প্রযুক্তি ব্যবহার এবং ব্যবহারিক শিক্ষা একটি অংশ সত্য উপলব্ধি করা সত্ত্বেও তারা কিভাবে ব্যবহারিক শিক্ষাকে অস্বীকার করে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি আমাদের নানাভাবে সহায়তা করেছে। তার প্রথমটি হলো আমরা তার প্রথম লক্ষণ দেখতে পাই করোনাকালের অভিজ্ঞতা থেকে। 2020 সালের মার্চে 1.5 বছর টানা শিক্ষা প্রতিষ্ঠান সশরীরে ক্লাস বন্ধ ছিল। সে সময় অনলাইনে ক্লাস করিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হয়। ইউটিউব, জুম, গুগল মিট, গুগল ক্লাসরুমের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্যমতে ক্লাস নেওয়া হয়েছিল। বর্তমানে সারা দেশে 26,958টি শিক্ষা প্রতিষ্ঠানে
ক্ষেত্রে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ঘরে বসে ফলাফল জানা যায়, যা শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রসার। অনলাইনে ফলাফল জানতে আগ্রহী মানুষ কতটা তার এক চিত্র হলো 8ই ফেব্রুয়ারি প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সর্ববোর্ডের ফল জানতে ওই দিন 2:30টায় 2:30 পর্যন্ত 1,20,00,000 বার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকেছে। আর ওই সময় মুঠোফোনের এসএমএস পাঠান 13.5 লক্ষ মানুষ। এটা থেকে আমরা বুঝতে পারি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারটা আমাদেরকে কতটা আকৃষ্ট করেছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের আরেকটি অন্যতম মাধ্যম হলো আমরা যে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করছি অথবা নিউ কারিকুলাম, বর্তমানে যা 2024 সালে চালু হয়েছে শিক্ষাক্ষেত্রে নিউ কারিকুলাম চালু করার মাধ্যমে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে শিক্ষাক্ষেত্র আমাদেরকে শুধুমাত্র পাঠ্যদানের মাধ্যমে আবদ্ধ রাখতে চায় না, তিনি আমাদেরকে বাইরের সম্পর্কে আরো জানাতে চায় এবং আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত এবং সচল করার জন্য বাইরের সমাজের সাথে নিজেদেরকে চলার মতো করে তৈরি করতে চায়। এখন আমার বিপক্ষের কাছে প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো করেছি তার উত্তর দিয়ে এবং আমাকে কিভাবে সান্ত্বনা দিতে পারে যে আমি কিভাবে বিপক্ষে যেতে পারি যে তথ্য প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে না। আচ্ছা, আপনার কি ওনার কোনো প্রশ্ন আছে? আপনার কি ওনার কাছে কোনো প্রশ্ন আছে? আপনি ওনার কোনো প্রশ্ন করবেন না, উনি যে প্রেজেন্টেশন দিছে এই জায়গায় আপনার কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু চাইলে ওনার 10 কোশ্চেন করতে পারি। আপনি পারবেন 2টা কোশ্চেন করতে ওনারা পারবেন? আপনারা কিন্তু শুনেন নাই, সাইড টপ করছেন ভাই। আচ্ছা, আপনার কি ওনার কোনো কোশ্চেন আছে? উনি যেই টপিক বলছে, ঠিক আছে, আমার অনেকগুলো কোশ্চেন আছে। আপনার আছে 2-1টা কোশ্চেন আছে উনি যে কথা বলছেন? আচ্ছা, আপনি যে বললেন যে আপনার এই শিক্ষা 1969 দিচ্ছেন আর বর্তমান বছরের কথা বলছেন, তাই না? 1930 সাল থেকে এখন পর্যন্ত ইন্টার্নশিপ আপনি তা এই উন্নয়নটা যে হয়েছে সেটা যে প্রযুক্তির জন্য হয়েছে, এইটার কি আপনার কাছে কোনো আছে, তথ্য আছে? ওইটা তো আপনার স্ট্রাকচার ভালো হয়েছে, কিন্তু এটা তো পড়ালেখার জন্য কিছু হয় না, এডুকেশনের তো কিছু হয় না। না, আপনার না, আমি ওনার প্রশ্ন পরে বলছি। হ্যাঁ, আমি আপনার কি এইটার সম্পর্কে কোনো আছে, তথ্য আছে যে আর কি যেই উন্নয়নটা হয়েছে, আপনি যেই এত সালের কথা বলছেন, ঠিক আছে, এটা কি ইংলিশের জন্যই হয়েছে, মানে প্রযুক্তির জন্য হয়েছে? আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এই জায়গায় কথা বলা হয়েছে, আপনি বলতেছেন যে এটা ঠিক আছে, এটা আছে। আমি কিন্তু ট্রেডিশনাল সেন্সের কথা বলছি, ঠিক আছে, ট্রেডিশনাল এডুকেশন। আপনারা কিন্তু ট্রেডিশনাল এডুকেশনের মধ্যে করেন নাই, 9-10-এ পড়তেন আর কি, 7-8 স্কুল কলেজের পড়ালেখা এটা কিন্তু আলাদা ট্রেন্ড, ঠিক আছে। আমি ওই এডুকেশন কথা বলছি। আর আচ্ছা, ধরলাম এটার কথা। আপনি যে বললেন যে ইনিশিয়াল কথা, এই কী বলে, করোনাকালীন সময়ের কথা, করোনাকালীন সময়ে যে আর কি পাশের হার বাড়ছে, ঠিক আছে, কিন্তু শিক্ষার মান যে কমছে, এটা কি আপনি মানে? একটু হলেও পড়ালেখার দিকে যে জায়গায় লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পরে ওই জায়গায় সরাসরি ক্লাস না করার পরেও অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে টেস্ট নিয়ে এই জায়গায়। আচ্ছা, আমরা বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছি? টু বি অনেস্ট, ঠিক আছে, সত্যি কথা বলবো, ঠিক আছে, আমরা চিটিং শিখাইছি, ঠিক আছে, আমরা হচ্ছে কেমনে পরীক্ষা না দিয়ে পাস করতে হয় এটা শিখাইছি, কেমনে ফাঁকিবাজি করতে হবে এটা শিখাইছি, অ্যাসাইনমেন্ট জালিয়াতি শিখাইছি, এগুলো তো আমরা শিখাইছি, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? হ্যাঁ, কী হবে এই শিক্ষা? হ্যাঁ,
তাহলে ভালো কিন্তু খারাপ শিক্ষাক্ষেত্রে তো তারা ভালো দিক বলতে শিক্ষাক্ষেত্রে লেখাপড়াটাকে তো সচেতন ভালো দিকের কি ডেটা আছে আপনার কাছে কোনো? আমি আপনার কথা বিশ্বাস করবো কেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে কয়টা বাচ্চা ভালো করছে, এমন কোনো প্রমাণ আছে? শুধুমাত্র 43% যে বাচ্চারা শুধুমাত্র পড়াশোনা আচ্ছা শুনেন আমি কথা শুনেন, ঠিক আছে? আমি প্রথমে বলছিলাম যে একটু প্রমাণ নিয়ে এসেন, ঠিক আছে, যে কেমনে ভালো হয়েছে কেমনে খারাপ হয়েছে, যার যেটা আছে এটা প্রমাণ নিয়ে এসেন, ঠিক আছে? এটা আর যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার বলার কথা না। আমি ওনার সাথে ডিবেট করতে যাবো কিসের জন্য, তাই না? আপনারা তো বলতে পারলেন না আমার ওনার সাথে কথা বলতে হবে, তাই না? সুযোগ দিল না সুযোগ দিলাম না ওরা বললাম না, আপনারা বললাম না ও না বলতে বলে এখন তখন তো বলে যে আমার কিছু প্রশ্ন নেই। একটা প্রশ্ন স্যার, 1930 সালে যদি পড়াশোনা প্রযুক্তি এতই মানে উন্নতি থাকতো তাহলে আমাদের বাবা মা নদী পারে পড়াশোনা করতে হতো। 1930 সালে প্রযুক্তি উন্নতির কথা বলি নাই, 1930 সালে পাশের হার পাশে আর বর্তমানে পাশের হারটা পাশের আমি কথা বলছি, ঠিক আছে? বর্তমানে আমি বলতে চাইছি এখানে আমাদের সমাজে আমাদের দেশে 1930 সাল থেকে 2024 সালের মধ্যে শুধুমাত্র পড়াশোনার পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু শিক্ষা মানে এমনি বলে মানে পড়াশোনার মানের বাড়ে নাই, শুধু এই যে জানিয়ে যাবে আমরাই বাড়ছে। পাশের হারে কি আছে স্যার? যারা ছাড়িয়ে দিতে না পরীক্ষা দিয়ে তারপর পাস করছে। 2000 সালে দেখেন আমরা প্রযুক্তি এত অবগত করলাম 2015 সাল থেকে বিজনেস পরীক্ষা সহ বিজনেস মেডিকেল সব রাজনীতি পরীক্ষা ভালো পাস হয়। এখানে আর কি এগুলো কি প্রযুক্তির অবগত শিক্ষা অবভিয়াসলি কিন্তু প্রবলেম হয়। এগুলো আমাদের তো হ্যাঁ আমাদের তো আজকে কি কথা হবে না আজকে আমরা করতেছি, রিসার্চ করতেছি। আচ্ছা আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, আপনার কথা এখন কথা হচ্ছে যে আপনি কি অস্বীকার করতে পারবেন যে শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নাই? কয়টা 1930 সালে কয়টা হচ্ছে স্টুডেন্ট বের হইতো, ঠিক আছে, এখন কয়টা স্টুডেন্ট বের হয়? 1930 সালে হচ্ছে 100 জনের মধ্যে হচ্ছে 15 জন বা 25 জনের মধ্যে হচ্ছে পাস করতো এসএসসি পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায়। আর এখন কি এখন 100% মধ্যে প্রায় 86% হচ্ছে এসএসসি পাস করে দিচ্ছে বা এসএসসি পাস করে দিচ্ছে, কিন্তু এখন আর কি আসলে পাস করতেছে তাদের কি শিক্ষার মান বাড়তেছে না, শুধুমাত্র পাশের হারে বাড়তেছে। পাশের হার বাড়তেছে, অবভিয়াসলি কারেক্ট কথা, কিন্তু হচ্ছে গিয়ে এটা যদি আমি যদি ইকোনমিক দিকে দেখি তাহলে তো আমার ইকোনমিক গ্রোথ হইতেছে, ঠিক আছে? এই যে আপনি ইসের কথা চিন্তা করেন যে এতে বড় তো বেকারত্বের হার বাড়তেছে, আমার বেকারত্বের হার বাড়তেছে না। প্রত্যেক বছর আমরা এইচএসসি পাস করছি ইচ্ছা মতো বড়োর মতো পাস করতেছি, কিন্তু পাস করে কি করতেছি অনার্সের জন্য অ্যাপ্লাই করছি, অনার্সে অ্যাপ্লাই করে আমরা জাস্ট বাবার ভাষা বসেছি, এখানে তো বেকারত্ব হচ্ছে না। হ্যাঁ স্যার বেকার জনগোষ্ঠীকে সমাধান করার জন্য বর্তমানে 2024 সালে 6-7 এর বইগুলোতে এবং 9-10 এর বইগুলোতে নতুন কারিকুলাম চালু করা হয়েছে। যা আমি এবার শিক্ষার্থীদের দিতে করে। বলতে দিতে নতুন করে আমাদের যে কারিকুলাম বের করছে ওখানে কোনো পড়ার টপিক আছে দেখাইছে কি দিন ভাজা কিভাবে করে আমাদের এগুলো ক্লাস 6-7 বাচ্চাদের ক্লাস 6-7 এর বাচ্চাদের দিন ভাজা কিভাবে করে সেটা শিখানো দরকার নাকি আমাদের বিজ্ঞান সাবজেক্টের যে টপিক থাকা দরকার বিজ্ঞানের বিষয়ে জানা দরকার ওইগুলো জানা দরকার। আচ্ছা তাহলে আপনার কনক্লুশন কি? আপনি কি চাইতেছেন এখন? বিজ্ঞান সাবজেক্টের মধ্যে বিজ্ঞান বিষয়ে টপিক থাকবে, আমরা একদম জ্ঞান অর্জন করতে পারি সেই সব বিষয় থাকবে, সেখানে কোনো ডিম ভাজা থাকবে। আমরা বাসা থেকেও শিখতে পারি। আমরা তো বাসায় বসে বাবা বাবা-মাই আমাদের এগুলো সেটা বাসায় বসে শিখতে পারি। আচ্ছা ডিম ভাজার যে টপিকটা আছে এটা হচ্ছে একদম সস্তা টপিক, ঠিক আছে? এগুলা মানে এগুলো সবাই জানে এগুলো হচ্ছে মোদ্দা কথা না, এগুলো বইলা শুনে কাম পুষে গেছে, ঠিক আছে? স্যার আরেকটা আছে তো স্যার, এই যে আপনার 6-7 এর বইয়ে মানে খারাপ ওই যে আমি বলি যে সমকামী জেন্ডার স্টাডিজের একটা পার্ট। এভাবে এটা তো প্রযুক্তির জন্য না, এটা তো প্রযুক্তির জন্য না, নতুন কারিকুলামে এগুলো চালু হয়েছে স্যার। হ্যাঁ এটা তো হচ্ছে একটা হ্যাঁ পাঠ্য বই যে প্রযুক্তি সারা করছে এটা তো প্রযুক্তি না, এটা তো প্রযুক্তি। এটা তো এটা তো এটা তো হচ্ছে একটা হ্যাঁ, এটা তো এটা তো এটা তো হচ্ছে একটা হ্যাঁ, এটা তো এটা তো এটা তো হচ্ছে একটা পাঠ্য
বলে 1930 আসছিল না কি বোকার মতো কথা। আরে শরীর থেকে শরীর অর্ধ চাকরি অঙ্ক করছে এটা তো টেকনোলজি না, এটা তো টপিক ছিল টেকনোলজি নিয়ে, এটা তো সরে গেছে। এটা তো আইডিওলজিক্যাল ডিফারেন্স, ঠিক আছে? এটা একজনের মতবাদ, যে দিচ্ছে তার মতবাদ এটা, যে শরীর থেকে শরীফা হওয়া দরকার, যে কথাটা বলছে ঠিক নাকি ভুল আমি বলবো না, এটা আপনাদের বিবেচনা, আর আপনাদের এই কথাটা পছন্দ না। এটার সাথে তো টেকনোলজির কোনো সম্পর্ক নেই, তাই না? আচ্ছা, আর কে আছে? আপনি হ্যাঁ বলুন, শর্ট করে বলবেন, একদম 3-4 লাইনের মধ্যে একদম সব আপনার যে মেন আছে, মেন বিষয়টা আছে ওইটাই বলবেন। হ্যাঁ, মিনিমাম সময়টা মানে বাড়ায় না, ঠিক আছে? দুটো পয়েন্ট বলবেন। সচেতনতা বলতে আমরা সমাজের সকল স্তরে শারীরিক সচেতনতাকে বুঝি। সমাজের অপরাধগুলোর মধ্যে রয়েছে বাল্য বিবাহ, বহু বিবাহ, দুর্নীতি, মানবের সাথে কৃষ্ণপরাধ, নারী ও শিশুদের খুন, রাহাজানি ইত্যাদি। আর এই সকল অপরাধের যেগুলো সমাজে তৈরি হয়েছে, তাই আমরা একটু সহজেই সামাজিক সচেতনতার মাধ্যমে অপরাধের সমস্যা সমাধান করা সম্ভব। সমাজের সচেতনতার কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি পারিবারিক ও বাল্যবিবাহের আইন হয় 1929 সালের 28 সেপ্টেম্বর। এরপর থেকে আমরা দেখতে পারি 8 ফেব্রুয়ারি 2013 ইউনেস্কোর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 18 বছরের আগে 66% মেয়ে এবং একই বয়সে 5% ছেলের বিয়ে হচ্ছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাংলাদেশে 10 থেকে 9 বছর ও 10 থেকে 19 বছরের মধ্যে 2% কিশোরের বিবাহ হচ্ছে। বাল্যবিবাহের দিক দিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে। যেহেতু দেশে বাল্যবিবাহের আইন হয়েছে, তারপর কিভাবে এই যে অপরাধগুলো বা এই বাল্যবিবাহগুলো হচ্ছে? শুধুমাত্র কঠোর আইন করে অপরাধ দমন করা সম্ভব নয়। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে অপরাধ হচ্ছে এবং কেমন পর্যন্ত থাকে। আর তাই শুধুমাত্র কঠোর আইন করে অপরাধ দমন করা সম্ভব নয়। তাই সকল অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। একজন অপরাধী জন্মগ্রহণ করে অপরাধ করে না বা জন্মগতভাবে অপরাধী হয়ে জন্ম নেয় না। সে যদি ছোটবেলা থেকে ন্যায় নীতি শেখে, সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এই মনোভাবকে যদি সে মনে প্রাণে গ্রহণ করতে পারে, তাহলে একজন ন্যায় নীতিবান মানুষই তৈরি হবে। এক্ষেত্রে কোনো আইন ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইসব ক্ষেত্রে আমরা সামাজিক সচেতনতাকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, ফ্যাক্টসের কথা বলছিলেন, একটা ফ্যাক্ট বলছেন, আর কোনো ফ্যাক্ট আছে আপনার কাছে? সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা নারী উন্নয়ন কিংবা নারী শিক্ষার কথা দেখতে পাচ্ছি। কারণ আমরা যখন নারীদেরকে ঘরে বন্দি অবস্থা দেখলাম, তখন একমাত্র সামাজিক সচেতনতাই হয়েছে মেয়েদেরকে ঘর থেকে বের করতে এবং প্রযুক্তি এবং শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নত করতে। এক্ষেত্রে আইন কিংবা কোনো সরকারি নীতি কিংবা উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। সুতরাং সামাজিক সচেতনতাই পারে একটি সমাজ এবং একটি দেশকে সঠিক পথে কিংবা আইন অপরাধ দমনের ভূমিকা রাখে। আর অবশ্যই কারা যাবে না? শুনুন, আপনাদের দুজনের কিন্তু দেখছি, আপনারা কিন্তু একটু মনোযোগ দিতে আসছেন। আপনাদের দুজনের আমি কেমনে দিই বলেন? আপনি ওই যে উনিও ফোনটি পাইছে আর আপনারা দুজন গল্প করছেন, উনি এসে তাকে নাজিয়ার সাথেও গল্প করছে, আমি দেখছি তো আপনাদের, ঠিক আছে? এই যে এই মেয়েটা আসছে, এই মেয়েটাও তো নতুন,
উনি তো টোটালি আমার সাথেও কথা বলছে, আশেপাশে ডিবেটে তো উনিও নাই, উনিও তো ডিবেট নেওয়া শুরু করতেছে। তো আপনাদের আমি কেমন লাগবে বলেন? আপনারা আজকে আসেন, আর নেক্সট টাইম থেকে আপনারা একটু খেয়াল রাখবেন। এটা যদি এমনি থাকে তাহলে কিন্তু আপনাদের নিব না। আর কি আছে? আচ্ছা, আপনারা চলে যান, সমস্যা নেই, আজকে ছুটি আপনাদের, আপনারা চলে যান, নেক্সট থেকে এটা খেয়াল করুন। বই দেন আমার কাছে দিয়ে দেন। ওনাদের সিলেকশন হলে দিব পরে, কিন্তু ফাইনাল সিলেকশন হয় নাই। আপনারও তো ফাইনাল সিলেকশন হয় নাই, আপনিও তো নিচে আছেন, আপনারও পরে দিয়ে দেবেন। এদের সমস্যা বুঝছেন, মানে কি বলবো এখন, সত্যি কথা বলতে গেলে কি দেখলে মনে হয় যে এরা হচ্ছে এই জায়গায় নাই থাকে, দুনিয়ার যে কোনো জায়গায় থাকতে পছন্দ করি। ঠিক আছে, আপনাদের মধ্যেও কয়েকজন আছে, আমি নাম বলবো না, কিন্তু আছে কয়েকজন। ঠিক আছে, আমার দেখা আছে, কিন্তু যেই আছে আমি নাম বলবো না, বললাম। কিন্তু আমার তো দরকার নাই, আপনি না আসলে না আসবেন। ঠিক আছে, আমি তো আপনারা জোর করতেছি না, আপনার আসতেই হবে। তা আইসা তো এমন ভাবলে মোবাইল টিপবেন, আরেকজনের সাথে কথা বলবেন, আমার তো দরকার নেই, আইসেন না আপনি। আর কেউ আছে ডিবেট করবে? শেষ করেন, ছুটি দিয়ে দেবো। মাননীয় স্পিকার, আমার বিপরীত দলের বন্ধু বলেছে যে সামাজিক অপরাধ দমনের জন্য সচেতনতাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু সচেতনতা কখনো অপরাধকে দমন করতে পারে না। সচেতনতা শুধু বিপদ থেকে বাঁচার জন্যই ব্যবহার করা হয়। এখন সচেতনতা কখনোই অপরাধীকে তার অপরাধ করার থেকে বিরত রাখতে পারবে না। এতে করে অপরাধ দিন দিন বাড়বে, বই কমবে না। যেমন 2019 সালে 21শে জুলাই বাড্ডায় ছেলে ধরার সুযোগ কেড়ে নিয়েছিল আসমা তাসলিমা বেগম রানু, যার বয়স ছিল 40 বছর। 4 থেকে 500 জন গণপিটুনির কারণে তার 4 বছরের মেয়ে গণপিটুনির কারণে তার জীবন থেকে হাত দিতে হয়েছিল। তার 4 বছরের মেয়ে তাসলিমা তুবাকে ভর্তি করাতে খোঁজ খবর নিতে তিনি সেখানে গিয়েছিলেন। প্রায় আধা ঘন্টার বেশি তাকে গণপিটুনির কারণে তিনি জীবন হারিয়েছিলেন। তিনি ছিলেন সংগ্রামী উচ্চশিক্ষিকা। যদি এখন সচেতনতাই যদি সঠিক পথ হয়ে থাকতো, তাহলে তারা আইনকে নিজের হাতে কেন নিত? আইনকে নিজের হাতে নেওয়া মানে হচ্ছে তারা নিজেরাও সেম অপরাধের জন্য দায়ী। এখন তারা যদি নিজেদের মতো বিচার আচরণ করে আইনের হাতে তুলে দিত জিনিসটা, তাহলে তারা বিচার আচরণ করে কে অপরাধী নয় তা বিচার আচরণ করে কে সূক্ষ্ম বিচারে আসা যায়। কিন্তু তা না করে নিজেরাই আইনকে হাতে তুলে নেয়। আচ্ছা, আপনি হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি তো ওনার দম বলছেন মারছে যে, ঠিক আছে, এটা তো সামাজিক সচেতনতার জন্য। আইন মেনে নিজেরাই করবো। সচেতনতা থাকলে সচেতনতা আইনের প্রতি হওয়া উচিত। আইন যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে ওই লোকটা তো সামাজিক সচেতনতা নাই। ঠিক আছে, এর জন্যই তো আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাই না? আপনি বলবেন এই ধরনের কথা যে জায়গায় হচ্ছে আইন কঠোর হলে এই আর কি এই লোকের সাথে আইনের উপর বিশ্বাস না, তাদের উচিত আইনের উপর বিশ্বাস রাখা বা আইনের প্রতি সচেতনতা হয়ে আইনকে কঠোর করা। অনার কিলিংয়ের নাম শুনছেন? অনার কিলিংয়ের নাম শুনছেন? অনার কিলিং হয়টা কি যে কারো সম্মানের জন্য কাউকে মেরা ফেলে। ঠিক আছে, ধরেন এটা ইন্ডিয়া অনেক হয়।
ঠিক আছে, বাংলাদেশে কম, ঠিক আছে। যে ধরেন আপনি একটা ফ্যামিলি মেয়ে, ঠিক আছে, আপনি আর একটা ছেলের সাথে ভাইয়া গেছেন, ঠিক আছে। আর হচ্ছে ইন্ডিয়াতে অনেক কাস্ট আছে, আমাদের তো কাস্ট আছে না। মানে আপনি ব্রাহ্মণের মেয়ে হইয়া কাস্টের ছেলের সাথে ভাইয়া গেছেন বা শূদ্রের ছেলের সাথে ভাইয়া গেছেন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যামিলি মেনে নিতে পারে না। তখন বলে কি যে এমন মেয়ে থাকার চেয়ে না থাকা বলে, এটা আমি জব করি, কারণ মারে সিরিয়াসলি গুলি করে মেরা ফেলে, জব করে মেরা ফেলে, ঠিক আছে। তো এই জিনিসটা সামাজিক মানে সামাজিক সচেতনতা কিন্তু এটা ঠিক করতে পারতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আইন ঠিক করতে হবে, মানে সমাজের সবাই কিন্তু একদল, ঠিক আছে, সবাই চিন্তা কিন্তু একদল, ঠিক আছে। তো এটা আইন দিয়ে ঠিক করতে হবে, এইটাই। তো কয়েকটা এই টাইপের জিনিসপত্র দেখার জিনিস, ঠিক আছে। যে জায়গায় হচ্ছে সমাজ কাজটা করতে পারতেছে না, যে জায়গায় আইন দিয়ে কাজ করতে হবে। আর কি বলছে 3 টাকা আরেকটা বল, আপনাদের টপিক কি? 2 মিনিট বলেন, যে চলে যাবো, আমারও থাকতে মন চাইতেছে না। কালকে আমি না খেয়েছি না খাইছেন কেন? আমি না খাই তো বইছি। ছোটবেলা থেকে এসেছি পৌরসভা মেয়রের এলাকায় গেছে না খায় আর ওরা এক থেকে বলবো, ওরা এক ঘন্টা বলবো, আমরা তো 3 জন এক ঘন্টা বলবো। আমি ঢাকা সুন্দর হয়েছে সবাইটাই সুন্দর হয়েছে, আলিফারটা সুন্দর হয়েছে, এরপর হচ্ছে বোর্ডটা সুন্দর হয়েছে, আরেকজন কে বলবো, উনিটা বলবো, দুইটাও সুন্দর হয়েছে, সবাই সুন্দর হয়েছে। খালি হচ্ছে মিয়ারটা সুন্দর হয়।